বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ, পোশাক রপ্তানি চরমভাবে হোঁচট খাওয়ার শঙ্কা বিশিষ্টজনদের। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূস, সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কাল। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই, ট্রেনে বাসে স্বস্তির ফিরতি যাত্রা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে আমদানি হয় এমন প্রতিটি দেশের পণ্যের ওপর কমপক্ষে 10% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাংলাদেশি পণ্যের শুল্কের পরিমাণ 15 থেকে বাড়িয়ে 1 লাফে করেছেন 37%। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আমেরিকার অর্থনীতিকে পুনর্নির্মাণের উদ্দেশ্যেই এই শুল্ক আরোপ, যদিও মার্কিন মিত্রসহ বিভিন্ন দেশ একে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব নেতারা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। That we began to make America wealthy again. যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 9 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। শুধু বাংলাদেশই নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনর্নির্মাণের নতুন কৌশলের ফাঁদে পড়েছে ভারত, পাকিস্তান, চীন সহ আরও অনেক দেশ। বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এই শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। My fellow Americans, this is Liberation Day. Waiting for a long time. দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে কাছের দূরের অনেক দেশ লুটে খাচ্ছে, তাই শুল্ক আরোপের দিনটিকে আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণীয় করে রাখতে চান তিনি। কয়েক দশক ধরে আমাদের দেশকে কাছের দূরের বন্ধু শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশ লুটে নিয়েছে। বিদেশিরা আমাদের একসময় সুন্দর আমেরিকার স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয় প্রায় $8.4 বিলিয়ন। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় $7.34 বিলিয়ন। তাই এই খাতের ব্যবসায়ীরা উদ্বিগ্ন। বাংলাদেশের পাশাপাশি ভারতের পণ্যের ওপর 26%, পাকিস্তানে 29%, শ্রীলঙ্কার ওপর 44% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে 20%। ট্রাম্পের এই নতুন ঘোষণাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। মার্কিন মিত্র অস্ট্রেলিয়াও অযৌক্তিক বলে এর সমালোচনা করেছে। এই সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছে ইতালি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি চরমভাবে হোঁচট খাওয়ার শঙ্কা করছেন রপ্তানিকারকরা। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে পণ্যমূল্যে। উচ্চ হারে শুল্ক আরোপ দেশটিতে মূল্যস্ফীতি উস্কে দিলে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমবে। এর ফলে দীর্ঘমেয়াদে ভুক্তভোগী হবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বিশ্বের বিভিন্ন দেশে যত পোশাক রপ্তানি হয় তার প্রায় 50%ই যায় ইউরোপের দেশগুলোতে। একক দেশ হিসাবে সবচেয়ে বেশি 19% পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে পোশাক রপ্তানিতে এতদিন 15% শুল্ক দিতে হলেও ট্রাম্পের নতুন বাণিজ্য যুদ্ধের ঘোষণায় বাংলাদেশকে গুনতে হবে বাড়তি শুল্ক। আমাদের প্রায় 17% ট্যারিফ আমরা দিতাম, তার মানে কিন্তু আমাদের অ্যারাউন্ড 54% ট্যারিফ এখন হবে। এটা হচ্ছে আমাদের খারাপ দিকটা, যে আমাদের কস্ট, আমাদের বলতে আমাদের যারা ইম্পোর্টার বা বায়ার তাদের কস্ট বেড়ে যাবে, ওদের রিটেল বাংলাদেশের প্রোডাক্টের রিটেল প্রাইসে বেড়ে যাবে। আর একটু পজিটিভ সাইডটা যদি আবার দেখি, যে অন্য কম্পিটিটর যারা আমাদের আছে তাদের সবারও কিন্তু ট্যারিফ কম বেশি বাংলাদেশের বেড়েছে। চায়নাতে বেড়েছে 34, ভিয়েতনামে 46, বাংলাদেশে 37, ইন্দোনেশিয়ায় 32 এবং ইন্ডিয়ায় 26। সো দেখেন এখানে তার মানে কম্পিটিটর যারা আছে তাদেরও কিন্তু মোরাললেস বেড়েছে। সো কস্ট ইউএসের মার্কেটের জন্য সবারই কিন্তু বেড়ে যাবে। যুক্তরাষ্ট্র যত পণ্য আমদানি করে তার প্রায় 9%ই যায় এদেশ থেকে। দেশটিতে বছরে রপ্তানি হয় $800 কোটি পণ্য, যার বড় অংশই তৈরি পোশাক। ডেফিনেটলি আমাদের জন্য এটা মানে এখনও যদি আমরা ওদের সাথে একটা নেগোসিয়েশন করতে পারি বা ওদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি আমরা ট্যারিফ কমায় আনি, ইমিডিয়েটলি অ্যাক্ট করি, তাহলেও কিন্তু আমাদের এখানে কমানোর সুযোগ আছে। কোনোভাবেই আমাদের যে কম্পিটিটররা আছে
বা যাদেরকে আমরা ভবিষ্যৎ কমিউনিটির মনে করছি তাদের থেকে আমাদের প্রোডাক্টটাকে এক্সপেন্সিভ করা যাবে না। আলটিমেটলি যদি আমাদের এই 70% এই দুই দেশে থাকে, তো এখন যদি এই দুই দেশে আমাদের হুমকি হয় তাহলে তখন আমরা কি করব? সো অবশ্যই আমাদের আসলে এফটিএর দিকে যাইতে হবে, এদের সাথে আমাদেরকে সেভাবে ডেভেলপ করে এফটিএ ডেভেলপ করতে হবে এবং আমাদেরকে বিকল্প মার্কেটগুলো ইমিডিয়েটলি বের করতে হবে। থাক ইউএসের মার্কেট 20% না 30% হোক, বাট অন্য দেশগুলো যাতে আমাদের গ্রো করে। বিশ্লেষকরা বলছেন বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চ মাত্রার শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়বে, দীর্ঘমেয়াদে যার ভুক্তভোগী হবে বাংলাদেশ। এখন যে পরিস্থিতি তাতে আবার একটা নতুন এক ধরনের মেরুকরণ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন অন্যান্য দেশের উপরে উচ্চ শুল্ক আরোপ করছে, অন্যান্য দেশও মার্কিন পণ্যের উপরে উচ্চ শুল্ক আরোপ করছে। এর ফলে যেটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু পণ্য মূল্য বেড়ে যাবে এবং মূল্যস্ফীতি বেড়ে যাবার একটা আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা মার্কিন বাজারে। বৈশ্বিক প্রবৃদ্ধি যদি স্রোতগতি হয় এবং তার কারণে যদি পণ্য চাহিদা, ভোক্তার ক্রয় ক্ষমতা যদি সীমিত হয়ে আসে, তাহলে কিন্তু আমরাও কিন্তু এর ফলে ভুক্তভোগী হব এবং আমাদের রপ্তানিও কিন্তু তখন স্রোত হয়ে যেতে পারে। রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে একক দেশের উপর নির্ভরশীলতা কমানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় দুপুর 12টায় সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় সংযুক্ত মন্ত্রী জিরাপারান সিন্ধুপারি। এর আগে সকাল 8টা 55 প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। সফরে ব্যাংকক স্থানীয় সময় বিকাল 3টায় বিমস্টেক ইউথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে আগামীকাল। ব্যাংকক সময় বিকাল 3টা 45 এই বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারের স্বাভাবিক পরিস্থিতি তৈরির উপর জোর দিয়েছে বাংলাদেশ। পরিবার পরিজনের সঙ্গে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ট্রেন, লঞ্চ ও বাস সহ নানা যানবাহনে চড়ে ফিরছেন তারা। প্রতি ঈদে যাত্রাপথে দীর্ঘ যানজট সহ নানা ভোগান্তি থাকলেও এবার নির্বিঘ্নে ফিরছেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। ঈদ ফেরত যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে থাকে ট্রেন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে নগরীতে ফিরে যাত্রীরা জানান, ঈদে ফিরতি যাত্রাও ছিল বেশ স্বস্তির। আমি গত 7-8 বছর তুলনায় এবার খুবই ভালোভাবে যেতে পারছি। আমি হইলাম আমার দাদু বাড়িতে গেছিলাম। আচ্ছা, পরে হলো এসে পড়ছি। ঈদ কেমন করছো? ঈদ খুব ভালো করছি। আজকে জার্নিটা মোটামুটি ভালোই ছিল, আমাদের ভিড় কম ছিল। আমি জামালপুর থেকে আসতেছি। ঈদে তো আমার দাদু বাড়ি ছিলাম আর নানু বাড়িও ঘুরছি। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে চড়েও রাজধানীতে আসেন যাত্রীরা। অন্যান্য বারের চেয়ে এবারের ঈদ শেষে নির্বিঘ্নে রাজধানীতে ফেরার কথা জানান তারাও। অনেক আরামদায়কভাবে চলে আসছে এবং যাওয়ার সময় খুব আরামদায়কভাবে গেছে এবং রাস্তায় কোনো রকম সমস্যার সৃষ্টি হয় নাই। যখন ঢাকা থেকে যাই তখন ভাড়া ছিল ডাবল, আর আসার টাইমে ভাড়া নিয়ন্ত্রণ আছে, কোনো সমস্যা নেই। অ্যাপ্রক্সিমেটলি 2-2.5 ঘন্টা লাগে সাধারণত যাতায়াত করতে, আজকে তো 1 ঘন্টা 20-30 মিনিটে চলে আসছে। না, অন্যান্য ঈদের সাথে তুলনা করলে ঈদের যাত্রা যাইতেও সুবিধা হয়েছে, আসতেও সুবিধা হয়েছে। এদিকে ঈদের চতুর্থ দিনেও ব্যস্ত নগরীতে নেই কোলাহল। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে নেই যানজট। যাত্রী কম থাকায় পরিবহন শ্রমিকরা হতাশ হলেও ফাঁকা নগরীতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। এখন খুব অবস্থা খারাপ, বাজার ভালো না, যাত্রী নাই, খালি রাস্তায় খালি 10-15 জন নিয়ে গাড়ি নিয়ে চলাফেরা করি, তেলের টাকা হয় না। যাত্রী নাই স্যার, আমরা যা আসি তেল আর মহাজনও দিতে পারি না অনেক সময়। কেউ গ্রামে গেছে, কেউ ঘুরতে গেছে, সেই হিসাবে তো ঢাকা শহর ফাঁকা থাকবেই, এটাই স্বাভাবিক। সেই জন্য ঘুরতে ভালোই লাগতে আছে, ঘুরতে আসছি। মেয়েকে নিয়ে আসলে বের হলে ও অনেক টায়ার্ড হয়ে যায়। যখন অন্য সময় আসি ও থাকতে চায় না, যে বাবা অনেক খারাপ লাগতেছে, এখন ওর ভালো লাগতেছে বিধে ওকে নিয়ে ঘুরতে বেরোলাম। এবারের ঈদে টানা 9 দিনের ছুটি শেষ হবে শনিবার। রবিবার থেকে পুরনো রূপে ফিরতে পারে রাজধানী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরে কমিউটার ট্রেনে আগুনের ঘটনায় ঢাকা ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল 10:30টায় এই আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী কমিউটার ট্রেনটি শ্রীপুরের সাতখামাইর এলাকায় পৌঁছালে পাওয়ার কারে আগুন ধরে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার শিকার ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। ধামরাইয়ে নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও অন্তত 17 জন আহত হয়েছে। ঢাকা রিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় ভোর 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ধামরাই ফায়ার সার্ভিস ইনচার্জ সোহেল রানা জানান, কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এসবি ডিলাক্স নামের একটি নৈশ কোচ সুতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর 6 জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয় আশপাশের বিভিন্ন ক্লিনিকে। এদিকে রাজশাহীর ভদ্র এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শায় স্টেডিয়ামের সামনে প্রাইভেট কার ও মোটরসাইকেল সংঘর্ষে চাচা ভাতিজা নিহত হয়েছে। তারা হলেন শার্শা উপজেলার বৃত্তিবাড়ি পোতা গ্রামের রাসেল হোসেন এবং একই এলাকার জাহিদ হোসেন। গাজা ইসরায়েলি হামলায় 80 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানকার জাতিসংঘের একটি ক্লিনিকেও বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে নারী ও শিশুসহ আরও 22 জনের প্রাণহানি হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী জাতিসংঘ পরিচালিত ওই ক্লিনিকে নিহতদের মধ্যে 9 জনই শিশু। হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। জাবালিয়া শহরের বাস্তুচ্যুত শত শত বেসামরিক লোক ওই ক্লিনিকে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি সেনারা হামলার কথা স্বীকার করলেও তাদের দাবি হামাস সদস্যরা ক্লিনিকের ভেতরেই অবস্থান করছিল। এদিকে গাজার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীর এবং সিরিয়ার দামেস্কেও হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘ বলছে গাজা সাহায্য কর্মীদের জন্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ভূখণ্ডটিতে 4 শতাধিক সাহায্যকর্মী নিহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরির উদ্দেশ্যে যাত্রার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, রাফাহ ও খান ইউনুসের মাঝামাঝি একসময় ইহুদি অধ্যুষিত একটি এলাকা ছিল, সেটি ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে আসার ঘোষণা দেন তিনি। নারী বিশ্বকাপ ক্রিকেট। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে পাকিস্তানের পথে রয়েছে বাংলাদেশ দল। সকাল 10টার ফ্লাইটে দেশ ছেড়ে যায় সারওয়ার ইমরানের দলটি। শনিবার লাহোরে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতিরা। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের অ্যাওয়ে ওয়ানডে সিরিজটি জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ মিলত টাইগ্রেসদের। ভারতে 29 সেপ্টেম্বর শুরু হয়ে 26 অক্টোবর শেষ হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের 13তম আসর। পাকিস্তানে অনুষ্ঠেয় 6 দলের বাছাই পর্ব থেকে শীর্ষ 2 দল সুযোগ পাবে 8 দলের বিশ্বকাপে। লাহোরে 9 থেকে 19 এপ্রিল হবে এই বাছাই পর্ব। এর আগে 6 দলের প্রত্যেকে নিজেদের মধ্যে 2টি করে ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পাবে। লাহোরে শনিবার ও সোমবার হবে ম্যাচগুলো। ওয়ার্ম আপে বাংলাদেশের 2 প্রতিপক্ষ স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। শনিবার বাংলাদেশ স্কটল্যান্ড ওয়ার্ম আপ ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 10:30টায় শুরু হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচটি সোমবার একই সময় মাঠে গড়াবে। বাছাই পর্বে বাংলাদেশ 10 এপ্রিল থাইল্যান্ড, 13 এপ্রিল আয়ারল্যান্ড, 15 এপ্রিল স্কটল্যান্ড, 17 এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং 19 এপ্রিল পাকিস্তানের বিপক্ষে খেলবে। লাস্ট 8-10 দিন আমরা প্র্যাকটিস করেছি রোজার মধ্যে, ঈদের দিনও ছুটি ছিল না আমাদের। তো সেই হিসাবে আমি বলবো যে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি আমাদের প্রিপারেশনের জন্য, এবং আমি মনে করি আমাদের প্রিপারেশনটা ঠিক আছে। ওখানে আমরা 5টা ম্যাচ আছে, আমরা 1 by 1 5টা ম্যাচে উইন করতে চাই। সেজন্য 2টা স্ট্রং টিম আছে আমাদের সাথে, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান, এবং অন্য দলগুলো আয়ারল্যান্ড, এবং এদেরকেও ছোট করে দেখছি না। আমরা সবার সাথে ফাইট দিয়ে 1 by 1 ম্যাচ জিতে কোয়ালিফাই করতে চাই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।